হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আমি যেরকমটা বলেছিলাম আমার লাস্ট উজ্জয়ন ব্লগে যে আমরা চলে এসেছি উজ্জয়নে। আমরা এখন মহাকাল মন্দিরের ঠিক অপোজিটে একটা হোটেলে স্টে করছি। ওই দিনকে হোটেল আসতে অনেক রাত হয়ে গেছিলো। ফার্স্টে আমরা ডিনার করে নিই অ্যান্ড ঘুমিয়ে যাই। নেক্সট দিন অর্থাৎ 23 তারিখ থেকে আমাদের উজ্জয়ন ঘোরা স্টার্ট হয়। সকালবেলা আমার মাসিরা গেছিলো মহাকাল মন্দিরে পুজো দিতে, বাট আমি যেতে পারিনি কারণ আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। যাই হোক, তারপর আমরা ব্রেকফাস্ট করে নিই অ্যান্ড দেন আমরা বেরিয়ে পড়ি উজ্জয়নে থাকা আরও বাকি মন্দিরগুলো ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। ওখানে অনেক মন্দির রয়েছে, মন্দিরগুলোর নাম আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর এইটা ছিল ওখানে একটা শক্তিপীঠ, এখানে দেবীর আপার লিপস পড়েছিল। উজ্জয়নটা পুরোটাই মন্দির দিয়ে ঘেরা, তাই মন্দিরের ভিতরে তো বেশি ভিডিওস করিনি, আমার নিজেরই কীরকম একটা লাগে। যাই হোক, যেটুকু ভিডিও করেছি ওই আউটসাইডে আর এদিক ওদিক যখন গেছি তখন। আর সবথেকে বেস্ট পার্ট হচ্ছে যে আমার লাইফে কোনোদিন আমি এরকম তীর্থযাত্রা বা শুধুমাত্র মন্দির ঘোরার জন্য কোথাও যাওয়া এই জিনিসটা হবে আমি কোনোদিন এক্সপেক্টও করিনি। তো এটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্সও ছিল। এনিওয়েজ, বিকেলবেলা আমরা গেছিলাম মহাকাল মন্দিরের যে করিডোরটা রয়েছে সেটাতে ঘুরতে, কারণ বিকেলবেলাতে ওখানে চারিদিকে আলো জ্বলে যায় আর খুব সুন্দর লাগে জায়গাটা। তো বেসিক্যালি আমার শরীরটা প্রচুর খারাপ, তো আমি সকালবেলা তো বেরাইনি। এখন আমরা এসেছি সন্ধ্যাবেলা উজ্জয়নে মন্দিরে একটু জাস্ট ঘুরতে। সো ইয়া, চলো ঘুরি। হাই হাই বলো হাই। কোথায় এসেছি আমরা? আমরা এখানে একটা জায়গায় ঘুরতে এসেছি, মন্দিরে। হ্যাঁ, আমরা এখানে ঘুরতে এসেছি মন্দিরে। তো বেসিক্যালি মহাকাল মন্দিরের এই করিডোরটার মধ্যে শিবপুরাণে যা যা বলা রয়েছে সেই শিবের রূপগুলো বা শিবের গল্পগুলো, চারিদিকে অনেক মূর্তি, তারপর আঁকিবুকি এইগুলো দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। শিবপুরাণ কথার পুরো সব কিছু আমার নিজেরই ঠিকমতো জানা নেই, আমাকে আমার মাসি যেটুকু বলছিল সেগুলো শুনছিলাম। আর বাকিটা আমি ভেবে রেখেছি যে হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তে আমি জিনিসগুলো জানবো। যাই হোক, এরপর ওখানে একটা ছোট্ট পার্ক মতো ছিল, সেখানে এই যে আমার ভাইটা খেলছিল। আর দেন ওখান থেকে আমরা চলে আসি আমাদের হোটেল রুমে ব্যাক, কারণ তার পরের দিন আমাদের আবার যাওয়ার রয়েছে ইন্দোরে। যখন আমি পাহাড়ে গেছিলাম তখন থেকে আমার ইচ্ছে ছিল যে পাহাড়ে আমি শাড়ি পরে যাব, বাট ওখানে আমাকে শাড়ি পরে দিতে আর কেউ ছিল না। দ্যাটস ওয়াই ডিসাইড করেছিলাম কি ঠিক আছে, যখন অ্যাটলিস্ট মন্দিরে যাব তখন তো আমি শাড়ি পরে যাবই। যদিও বা এটা আমার লাইফের একটা খুব বড় ভুল ডিসিশন ছিল, কারণ ওখানে ছিল প্রচণ্ড বেশি গরম আর আমরা ছিলাম উজ্জয়নে। উজ্জয়ন থেকে ইন্দোরে অর্থাৎ ওমকারেশ্বরের এই মন্দিরটা পর্যন্ত যাওয়ার জন্য আমরা একটা গাড়ি বুক করেছিলাম, যেটাতে আমাদের যেতে এবং আসতে টোটাল টাইমিং লেগেছিল অলমোস্ট 9 ঘন্টার মতো, মানে প্রচুর জার্নি করতে হয়েছে। আর এই ওমকারেশ্বর ধাম সম্পর্কে যেটা পৌরাণিক কথা প্রচলিত আছে তা হলো শ্রী রামচন্দ্রের পূর্বপুরুষ ইক্ষ্বাকু বংশের রাজা মান্ধাতা ও তার 2 সন্তান অম্বরীশ ও মুচুকুন্দু এখানেই ভগবান শিবকে সন্তুষ্ট করেছিলেন। হিন্দু পুরাণ অনুসারে জ্যোতির্লিঙ্গ হল অনন্ত এবং অখণ্ড সত্য। ভগবান শিব যেখানে অগ্নি সদৃশ্য স্তম্ভ হিসেবে প্রকাশিত হয়েছিলেন সেখানেই প্রতিষ্ঠিত হয়েছে জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলো। বিশ্বের মোট 64টি জ্যোতির্লিঙ্গের মধ্যে 12টি প্রধান বলে বিশ্বাস শিব ভক্তদের, সেভাবেই প্রকাশিত হয়েছিল ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গে। মধ্যপ্রদেশের ইন্দোর স্টেশন থেকে 78 কিলোমিটার দূরে ওমকারেশ্বরের এই মন্দির। 5 তলা এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে শিবলিঙ্গ। জাতি ধর্ম নির্বিশেষে সবাই এখানকার শিবলিঙ্গ পুজো করতে পারে। সারা বছর ধরেই পুণ্যার্থীদের এখানে প্রচুর ভিড় থাকে। আমরা এসেছিলাম উজ্জয়ন থেকে, আর আমরা যেহেতু অনেক দূর থেকে এসেছি তাই এখানে পৌঁছাতে আমাদের বেশ অনেকটা দেরি হয়ে গেছিলো। তখন অলমোস্ট 12টা বেজে গেছিলো, আর ওখানে একটা পার্টিকুলার টাইম পর্যন্ত মন্দির বন্ধ থাকে, তাই আমরা ঘাটেই একটু ডাবের জল খেয়ে নিই। আমরা বলতে আমি, আমার দিদি, কারণ মাসিরা পুজো দেবে তাই জন্য তারা কিছুই খায়নি। আমি তারপর একটু পোহাও খেয়ে নিই, খালি পেটে আমার পক্ষে পুজো দেওয়া সম্ভব না, আমিই তারপর টপকে যাব। এনিওয়েজ, তারপরে এইখানে নৌকা ধরে আমাদের ওই পারে যেতে হবে। ওই পারে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ ওইটাই মেন মন্দিরটা। তো এইখানে এই নৌকাতে ওঠার জন্য আমাদেরকে প্রচুর বার্গেনিং করতে হয়, মানে ওরা এক একজন প্রচুর দাম বলছিল। তো আমাদের পার পার্সন 50 টাকা মতো করে লেগেছিল। তারপর ওইখানে গিয়ে যখন আমরা মন্দিরে ঢুকবো বলে লাইনে দাঁড়াই, তখন আমি জানতে পারি যে ওই লাইনটা নাকি ওপর অবধি পৌঁছাতে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা লেগে যাবে। আর
সব থেকে অদ্ভুত আমার একটা জিনিস লাগে, সেটা হচ্ছে যে এই লাইনটার ঠিক পাশেই একটা লাইন ছিল যেটা দিয়ে এক্সিট গেট ছিল মেনলি, সেইখান দিয়ে ওপরে অনেক মানুষকে যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছিল, কিন্তু সেইখানে যাওয়ার জন্যে কারো 2000, 3000, 4000 এরকম টাকা পার পার্সন হিসেবে দিতে হতো। তো মানে এই জিনিসটা মন্দিরে আমার তো প্রচণ্ডই খারাপ লাগে, জানি না কেন এরকম হয়। এনিওয়েজ আমরা ওখানে 4.5 ঘন্টা লাইন দিয়ে ফাইনালি পুজো দিয়ে বাইরে আসি। আর ওখানে না ভেতরে ভিডিও করা অ্যালাউড না অ্যাজ ইউজুয়াল, আর মন্দিরের ভিতর ভিডিও কে করে? তো এটা বাইরের জায়গাটা ছিল আর ভেতরের কোনো ভিডিও নেই। যাই হোক, তারপর ফাইনালি ওখান থেকে পুজো দিয়ে বেরিয়ে আমরা আবার নদী ক্রস করি, দেন এই পারে চলে আসি। আর এই পারে এসে আমরা টুকটাক কিছু জিনিসপত্র কিনি অ্যান্ড দেন আমরা সবাই প্রচণ্ড পরিমাণে এক্সস্টেড হয়ে গেছিলাম, কারণ একে তো প্রচণ্ড গরম, তার উপর 4 ঘন্টার বেশি আমরা দাঁড়িয়ে থেকে লাইন দিয়ে বাবার দর্শন করেছি। আর তার থেকেও বড় কথা, আমরা ওখানে পৌঁছানোর জন্য অলরেডি 4 ঘন্টা জার্নি করে এসেছি অ্যান্ড দেন আবার 4 ঘন্টা জার্নি করে আমরা ব্যাক করেছি। তো এইভাবেই কাটে আমাদের ওই দিনটা। তো ওই দিনকে এক্সস্টেড থাকার কারণে আর ভিডিও করা হয়নি, তাই দেখা হচ্ছে আবার নেক্সট দিন। তো নেক্সট দিনকে আমাদের ছিল রিটার্ন টু ছত্তিশগড়। তো ফার্স্টেই আমরা সকালবেলা রেডি হয়ে টোটো নিয়ে চলে আসি ট্রেনের স্টেশনে। আমাদের একটা লিমিটেড টাইমে হোটেল ছেড়ে দিতে হতো, বাট আমাদের ট্রেন ডিলে হওয়ার কারণে রাত্রে ছিল, তো আমাদের বেশ অনেকটা টাইমই আমাদের স্টেশনে বসে থাকতে হয়। এই দিনটাও প্রচণ্ড এক্সস্টেড ছিল, কারণ আমাদেরকে স্টেশনে ওয়েট করতে হবে। ওখান থেকে আমাদের 6টার সময় ট্রেনে করে আমরা পৌঁছাবো বেলাসপুর। বেলাসপুর থেকে নেক্সট দিন পৌঁছাবো, তারপর সেখান থেকে আবার আমরা ট্রেন নিয়ে পৌঁছাবো ছত্তিশগড়। তো একটা পুরো হ্যাকটিক শেডিউল ছিল। এর মধ্যে কখনো কখনো ভিডিওস বানিয়েছি, অল টাইম তো বানানো পসিবল হয়নি। আমরা দেখতে পাচ্ছেন আমরা স্টেশনে আছি, আর আমরা এখনো 6টার সময় ট্রেন আসবে বলি আমরা এখানে বসে আছি। আমরা বুঝতে পারছি খুব ফাইনালি অলমোস্ট 24 থেকে 36 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছাই ছত্তিশগড়ে। আমার শরীর তো প্রচণ্ড বাজেভাবে খারাপ হয়ে গেছিলো। আর আমরা যেদিনকে পৌঁছাই তার পরের দিনকেই হোলি ছিল। তো এখানে রাত্রিবেলা হোলির আগের দিনকে চাচুরি পোড়ানো হচ্ছিল। কলকাতাতে থাকলে আমি হোলি তো এনজয় করি, বাট এই চাচুরি পোড়ানোর এক্সপিরিয়েন্সটা খুব একটা বেশি কোনো দিনই হয়নি। তো এখানে এই এক্সপিরিয়েন্সটা হয়ে বেশ ভালো লাগছিলো। তবে একটা জিনিস অদ্ভুত লাগছিলো যে জীবনেই হয়তো প্রথমবার হোলিতে নিজের ফ্যামিলিকে ছেড়ে, মানে ফ্যামিলির মধ্যেই বাট মা বাবাকে ছেড়ে দূরে রয়েছি, স্পেশালি আমার ভাইকে ছেড়ে। ওই বান্দরটাকে ছাড়া আমার হোলি তো কাটে না। এনিওয়েজ এখানেও হোলি বেশ ভালো কেটেছিল। ওই দিনকে রাত্রিবেলা চাচুরি পোড়ানো দেখে তাড়াতাড়ি করে ঘুমাতে চলে গেছিলাম অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট দিন হোলিতে। হোলির দিন সকালবেলা ঘুম থেকে উঠে এরা ক্রিম পর্যন্ত মাখতে দেয়নি, তার আগে থেকেই হোলি খেলা স্টার্ট করে দিয়েছে। তো এখানে ভিডিওস তো বেশি বানানো পসিবলও হয়নি, কারণ প্রচণ্ড পরিমাণে জল ছুঁড়েছে, রং ছুঁড়েছে। আমার ফোনটার 12টা বেজে যেত, তো আমি অনেক কমই ভিডিও করেছি। তো ওখানে বেশ মজা হয়েছে। আর হোলির দিন আমার মুখের যে অবস্থা ছিল, আমার ভিডিও না করাটাই স্বাভাবিক, মানে লিটারালি আমি কালো ভূত হয়ে গেছিলাম। তারপর ওখানে আমি আমার দিদির পিসির বাড়িতে গেছিলাম, আর সেখানে গিয়ে লিটারালি আমরা ছত্তিশগড়ি গানে এত মারাত্মক নেচেছি, উফ, জাস্ট বলার মতো না। যাই হোক, তারপর ওখান থেকে আমরা চলে আসি আমার ওই দিদিরই বন্ধুর একটা বাড়িতে। আর সেখানে ট্যাঙ্ক থেকে পাইপে করে জল ছেড়ে সবার উপর ছেটানো হয়, যাতে রঙগুলো আরও বেশি ভালো করে বসে যায়। কিন্তু লাকিলি সেদিনকে স্নান করার পর আমার গায়ে একটুও রং ছিল না। যাই হোক, তারপর বিকেলবেলা আমরা বেরিয়েছিলাম, আমরা বলতে এই পুচকে ভাইটাকে নিয়ে বেরিয়েছিলাম একটু ওই সামনে পার্কে যাওয়ার জন্যে। তারপর আবার এই পুচকেটাকে বাড়িতে ট্রান্সফার করে দিয়ে এসে আমরা 3 বোনে মিলে বেরিয়েছিলাম আমার দিদির একটা বন্ধুর বাড়িতে যাওয়ার জন্যে। আর লিটারালি ওখানে এরকম মাওবাদী হয়ে না বেরালে রাস্তার মধ্যে না আর বেঁচে থাকা যাবে না, কারণ প্রচণ্ড পরিমাণে ধুলো ওড়ে। তো আমরা 3 জনেই মাওবাদী
বাদই হয়ে গেছিলাম। যাই হোক, তারপর দিদির ওই বন্ধুর মা অর্থাৎ আন্টিটা খুব ভালো হোমমেড ফুড বানায়, তো সেগুলোই আমাদেরকে দিয়েছিলো, সেগুলো আমরা খাই। আর সন্ধ্যাবেলা থেকে বাড়ি থেকে ফোন আসা স্টার্ট হয়ে যায় যে কখন বাড়ি আসবে, এতক্ষণ বাইরে ঘুরে বেড়াচ্ছিস, তো তাড়াতাড়ি আমরা বাড়ি চলে যাই। এসে ব্যাগ রেডি করে রাখি, কারণ কালকে সন্ধ্যাবেলা আমাদের ট্রেন, এবার কলকাতা ফেরার পালা। তো এটা নেক্সট ডে সকালবেলা আমরা মিনিয়ন্স দেখতে বসেছিলাম, তাও টিভিতে। হোক, তারপর এদিক ওদিক বসে আমরা লুডো খেলে টাইম পাস করছিলাম। তারপর একটু বিকেল নাগাদ আমরা 3 জন মিলে বেরিয়ে পড়েছিলাম। 3 জন মানে এবারে আমি, দিদি আর ভাই। সামনেই কয়েকটা স্ট্রিট ফুডের দোকান ছিল, সেখানে কিছু স্ট্রিট ফুড ট্রাই করার জন্য, তো সেইগুলো আমরা খাই। অ্যান্ড দেন আমরা ফাইনালি চলে আসি বাড়ি। ব্যাগপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়ি স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমাদের 8টা নাগাদ ট্রেন ছিল, যদিও বা ট্রেনটা লেট ছিল, বাট তাও আমরা স্টেশনে গিয়ে ওয়েট করছিলাম। এদের বাড়ি থেকে স্টেশন একটুখানি, তো আমাদের এবারে ফেরার টাইমে এসি ট্রেনে টিকিট বুক করা হয়েছিল। তো এইভাবেই কাটে আমার ছত্তিশগড়ের এই সুন্দর জীবন কাহিনী। দেখা হবে পরের ব্লগে। টিল দেন, বাই।